যে মানুষটার খোঁজ করার চেষ্টা করছি সে পুরুষ নয়, মহিলা। তো সন্তোষবাবুর অনুযায়ী উনি সম্ভবত রেণুকা দেবীকে এটা বলতে শুনেছিলেন, তুমি এরকমটা করতে পারো না। এটা সোজাসুজি অর্থ এটা দাঁড়ায় বলুন যে ওখানে ওই বাংলোর ভেতরে কোনো পুরুষ ছিল না, মহিলা ছিল। সম্ভবত এটাই সেই হারিয়ে যাওয়া বিষয় যেটা আমরা তখন খুঁজছিলাম। ইয়র এই মামলার আধার হলো এটা যে রূপেশ বাবুর স্ত্রী রেণুকা দেবীকে হত্যা করা হয় রূপেশ বাবুর মেডারল্যান্ডের বাংলোতে, আর তার অভিযোগ রূপেশ বাবুর ওপর দেওয়া হয়। কমলেশ বাবু, তিনি শুনতে পারেন না, বলতে পারেন না, উনি ওই খুনিকে বাংলোতে যেতে দেখেন দুপুরের কাছাকাছি 3টে সাড়ে 3টের সময়। আর দ্বিতীয় ব্যক্তি সন্তোষ, তিনি বাংলোর ঠিক বাইরে বাস স্টপে ছিলেন। ইনি দেখতে পারেন না ইওর অনার, কিন্তু গুলির আওয়াজ শুনতেই ও বাংলোর ভেতর চলে যায় আর খুনির সঙ্গে ওনার ধাক্কা লাগে। সন্তোষবাবু ওনার স্যুটের মেটেরিয়ালটা চিনতে পারেন। আগে হ্যাঁ, এরকমই কাপড় ছিল। তুমি তোমার বয়ানে বলেছিলে যে উনি একটা বিশেষ ধরনের পারফিউম লাগিয়েছিলেন। কি পারফিউম ছিল ওটা? এঞ্জেল পারফিউমের অ্যাকোয়াফ্রেশ ভার্সন ছিল ওটা। আর এটাও বলেছিলেন যে ও বড় ফ্রেমের চশমা পরেছিল। তারপর উনি ওখানে রেণুকার দেহটা দেখতে পান। চিৎকার করে উনি ওখানে মানুষজন জড়ো করেন। পুলিশ ওই দেহের পাশ থেকে একটা বন্দুক উদ্ধার করে যেটা রূপেশ বাবুর নামে রেজিস্টার্ড রয়েছে। গতবার শুনানিতে এই বিষয়টাও সামনে চলে আসে যে ঘটনাস্থলে হত্যাকারী যে চশমা পরেছিল, যেটার বর্ণনা দুজন সাক্ষ্যই দিয়েছেন, সেই চশমাটা ইওর অনার আমার মক্কেল রূপেশ বাবুর চশমা থেকে একেবারেই আলাদা ধরনের। ইওর অনার, প্রশ্ন এখন এটা উঠছে যে এই হত্যাটা যদি রূপেশ বাবু না করেন তাহলে হত্যাকারী কে? হত্যাকারী সেই ইওর অনার যার রেণুকা দেবীর মৃত্যুতে আর রূপেশ বাবুর সাজা পাওয়াতে সবথেকে বেশি লাভ হতো। এই বিষয়টাতে আলোকপাত করার জন্য আমি আরো একবার সন্তোষবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সন্তোষবাবু, ওই দিন আপনি বাংলোর বাইরে বাস স্টপে দাঁড়িয়েছিলেন। আপনি আপনার বক্তব্যে বললেন যে আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি চালানোর আওয়াজ শোনেন। শুধুমাত্র গুলি চালানোর শব্দই কি শোনেন আপনি, নাকি অন্য কোনো শব্দও আপনার কানে এসে পৌঁছয়? আর কিছু শুনেছিলেন আপনি? আগে শুনেছিলাম তো, একজন মহিলার আওয়াজ শুনেছিলাম। মহিলার কণ্ঠস্বর শুনেছিলেন আপনি? কি বলছিলেন ওই মহিলা তখন? না না, তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না, তুমি এরকমটা করতে পারো না। হ্যাঁ। আচ্ছা সন্তোষবাবু, আমি আমার দূরভাষ যন্ত্রে একটা ভিডিও চালাচ্ছি, আপনি দেখুন যে এর মধ্যে কোনো আওয়াজ আপনি চিনতে পারেন কিনা। এক মিনিট থামান থামান। আটকালাম। এই আওয়াজটা আরেকবার শোনান। রিওয়াইন্ড করবো আরো একবার। নিন, আগে শুনুন। হ্যাঁ, আগে হ্যাঁ, এটা ওই মহিলারই আওয়াজ। ইওর অনার, যেই কণ্ঠস্বরটা সন্তোষবাবু চিনতে পারলেন সেটা রেণুকা দেবীর কণ্ঠস্বর। কিন্তু রেণুকা দেবী সেই দিন ঘটনার সময় এটা বলছিলেন যে না, তুমি এরকমটা করতে পারো না। এটার মানে যা দাঁড়াচ্ছে তা হলো উনি কোনো মহিলার সঙ্গে কথা বলছিলেন। অবজেকশন ইওর অনার। কেডি সাহেব, আপনি বলতে চাইছেন যে খুনি কোনো পুরুষ নয়? আসলে ইওর অনার, কুরেশি বাবু একেবারেই ঠিক বুঝতে পেরেছেন। এই হত্যা কোনো পুরুষ নয়, কোনো মহিলাই করেছেন। সেই জন্যই তো লেডিস পারফিউমের গন্ধ আসছিল। অবজেকশন ওয়ান্স এগেইন ইওর অনার। সন্তোষ কাল নিজের বয়ানে এই কথা বলেছে যার সাথে ওর ধাক্কা লেগেছিল ইওর অনার, ও একজন বড় সড়ো গাঁট্টা গোট্টা চেহারার একজন পুরুষ ছিল। তাহলে হঠাৎ কি করে একজন মহিলা এসে গেল? কুরেশি বাবু, সন্তোষবাবু বেচারা দেখতে পান না। অবশ্যই হতে পারে ছেলে না মেয়ে, উনি কি করে বুঝবেন? ওনার শুধু ধাক্কাই লেগেছিল, পুরুষ না মহিলা সেটা বুঝতে ভুল হয়ে গিয়েছিল হয়তো। আরে মশাই, কেডি সাহেব, আপনি অন্তত এইটা বলবেন না যে ধাক্কা লাগার পরও সে বুঝতে পারেনি যে সে পুরুষ ছিল না মহিলা ছিল। আজকাল তো কুরেশি বাবু ছেলে আর মেয়ে ছাড়ুন না এসব। চলুন একটা কাজ করি, আপনি চোখ বন্ধ করে এমনি দাঁড়িয়ে থাকুন এখানে। আরে বিশ্বাস এসব রাখুন কি আমার মজা উপর। আরে করছেন? বিশ্বাস রাখুন। আপনি চোখ বন্ধ করুন এবার। চলুন। ধাক্কা লাগলো? হ্যাঁ। কে ছিল বলুন? আরে কেডি সাহেব, আপনার এইসব পুরনো কায়দা কানুন আমার জানা আছে। আপনার অ্যাসিস্ট্যান্ট বরুণ। না না, দেখুন উনি ছিলেন।
মোহতরমা দেবী, আপনি বসুন। এটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম কুরেশি বাবু, যে ইয়নার যদি সন্তোষ বাবুর বক্তব্যটা সত্যি হয়ে থাকে তাহলে এই হত্যাটা কোনো পুরুষ নয়, মহিলা করেছে। এখন চিন্তার বিষয় হলো এটা যে ওই মহিলা কে, যার রেণুকা দেবীর মৃত্যুতে লাভ হতে পারে। সবার আগে আমি লিসা দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। হ্যাঁ লিসা দেবী, বলুন হত্যার সময় আপনি কোথায় ছিলেন? অফিসে। ভেবেচিন্তে বলুন। আপনি আমার সাথে মজা করছেন? আমি আপনাকে বললাম না আমি অফিসে ছিলাম। দেখুন, আপনি বলছেন যে আপনি অফিসে ছিলেন, কিন্তু অফিসের অন্যান্য লোকজন বলছেন যে আপনি অফিসে ছিলেনই না, বাইরে কোথাও ছিলেন। কিছু কাজ ছিল, তার জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম। কিন্তু আমি যদি এক জায়গায় না থাকি তার মানেটা তো এটা নয় যে আমি আরেক জায়গায় উপস্থিত ছিলাম। ওকালতি করতে পারতেন আপনি, ঠিক বলেছেন আপনি। কিন্তু এইটা বলুন যে যখনই রেণুকা দেবীর নাম উঠেছে এই আদালতে, আমি দেখছিলাম যে আপনি খুবই রেগে যাচ্ছেন, ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলছেন। কি কোনো বিষয়ে শত্রুতা ছিল আপনার ওই রেণুকা দেবীর প্রতি? অবভিয়াসলি। দেখুন না স্যারের অবস্থা দেখুন। রেণুকার জন্য স্যার এখানে আদালতে দাঁড়িয়ে আছেন। দুশ্চিন্তা হয় আপনার স্যারকে নিয়ে? কোথাও এরকমটা নয় তো যে রেণুকা দেবীকে সরিয়ে আপনি আপনার স্যারের জীবনে সেই জায়গাটা নিতে চাইছিলেন, পেতে চাইছিলেন ওনাকে নিজের জন্য? এটা কি বলছো কেডি? লিজা আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিচ্ছু ছিল না, কোনো ফিলিংস ছিল না। বাজাজ বাবু, আপনার তরফ থেকে ওনার প্রতি না হোক, সেটার এই মানে দাঁড়ায় না যে ওনার তরফ থেকে আপনার প্রতি নেই। ওনার অফিসে বেশ কিছু তল্লাশি করার পর এটা জানতে পারা গিয়েছে যে 2 বছর ধরে লিসা দেবী বাজাজ বাবুর সঙ্গে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, আর এই সময়ে কোনো এক মুহূর্তের জন্যেও ইনি ওনার থেকে আলাদা হন। আমার যোগ্য সহায়ক বরুণ রূপেশ বাবুর অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আর খোঁজ নিয়ে দেখেছে যে লিজা সব সময় রূপেশ বাবুর আশেপাশেই থাকত। অবজেকশন ইওর অনার, এটা তো বাড়াবাড়ি, মিথ্যে অভিযোগ। অফিসে থাকাকালীন কোনো সেক্রেটারি তার বসের পাশে থাকবে না তো কোথায় থাকবে? না ইওর অনার, শুধুমাত্র দোষারোপ দিচ্ছি না, এই বিষয়টা প্রমাণও করতে পারবো। যেখানে আমাদের বাড়িতেই কাজের লোকেরা 10-12 মাসের মধ্যেই তাদের মাইনে বৃদ্ধির কথা বলে থাকে, সেখানে লিসা দেবী 2 বছর ধরে রূপেশ বাবুর এখানে কাজ করে যাচ্ছেন, একই বেতনে। দাবিও করেননি বেতন বৃদ্ধি। হতে পারে যে ওনার কাছে দ্বিতীয় কোনো চয়েস বা আপনার ভাষায় কোনো বিকল্প ছিল না। আশ্চর্যের বিষয় হলো এটা কুরেশি বাবু, যে বিকল্প ছিল। কয়েকদিন আগেই রূপেশ বাবুর একজন বন্ধু দ্বিগুণ বেতন দিয়ে ওনাকে তার কোম্পানিতে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু উনি না করে দিয়েছিলেন। ঠিক বললাম কিনা আমি? একদম ঠিক। কেন? আসলে আমার মনে হয়েছিল স্যার আমার কাজে খুশি হয়ে আমাকে প্রমোট করবেন, আর কোনো অন্য কোম্পানিতে পয়সার লোভ না করে নিজের কোম্পানিতে প্রমোশন হওয়াটাই তো ভালো। খুবই বড়সড় ব্যাপার ভেবেছেন আপনি লিসা দেবী, শুনে বেশ ভালো লাগছে আমার। চলুন এটা বলুন যে ওই যে ছোট একটা ঘর ছিল আপনার, ওই টেবিলটা যেটা রূপেশ বাবুর ক্যাবিনেই রাখা ছিল, যেখানে বসে আপনি আপনার কাজকর্ম করতেন, সেটা ছাড়তে রাজি ছিলেন না আপনি। যেখানে আপনাকে আপনার জন্য আলাদা ঘর দেওয়া হয়েছিল, আপনাকে ক্যাবিন দেওয়া হয়েছিল, কিন্তু তবুও আপনি রূপেশ বাবুর ক্যাবিনেই থাকতে চাইছিলেন। এটা কেন? এর পিছনে ঠিক কি কারণ রয়েছে? কারণ কেননা কারণ আমি স্যারের পাশে থাকতে চাইছিলাম। আমি স্যারকে ভালোবাসি। লিজা, এসব কি বলছো তুমি? এটাই তো ইওর অনার, এটাই তো আমি পরিষ্কার করে বলতে চাইছিলাম আদালতে, যে লিসা দেবী রূপেশ বাবুকে ভালোবাসেন। সব সময় তারা একসঙ্গেই থাকতেন, সমস্ত মিটিংয়ে ওনার সঙ্গে যোগদান করতেন, ওনার জিনিসপত্র পৌঁছে দেওয়া, এই যেমন ধরুন ঘরের চাবি, ওনার স্যুট, ওনার বন্দুক ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কাজ লিসা দেবীর জন্য খুব কঠিন ছিল না। না, তুমি এরকমটা করতে পারো না, তুমি এরকম করতে পারো না, তুমি এরকম করতে পারো না, করতে পারো না এরকম।
কেডি বাবু, গল্প ভীষণ দ্রুত এগিয়ে যাচ্ছে, আর এর কিছু পাতা বাদও চলে যাচ্ছে। মনে করুন, সন্তোষের যখন খুনির সাথে ধাক্কা লেগেছিল, ও হাতে একটা চশমা পেয়েছিল। আর আপনি অন্যদিকে দেখুন, লিজা চশমাই পরে না। আরে কি বলছেন আপনি? হ্যাঁ, পরেন চশমা উনি, আপনি একটু মন দিয়ে দেখুন। আমি মন দিয়ে কি দেখবো? মজা করছেন? আরে আমি মজা করছি না, আপনি দেখুন লিজা দেবী পরে আছেন লেন্সেস। ইওর অনার, ঠিক যেরকম ভাবে অন্যান্য মানুষজন বাইরে যাওয়ার সময় বা কাজে যাওয়ার সময় চশমা খুলে সেই পাওয়ারের লেন্স পরেন, লিসাও সেই রকম বাইরে যাওয়ার সময় আদালতে আসার সময় লেন্সেস পরেছেন। কিন্তু কখনো কখনো উনি চশমাও পরেন। হতে পারে যে সেই দিন লিজা দেবী তার চশমাটা পরেছিলেন যেই চশমাটা সন্তোষবাবুর হাতে লাগে। কি? ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি। আপনি আমার একটা কথা বোঝার চেষ্টা করুন। বুঝিয়ে বলুন। হ্যাঁ, লিজা যদি রূপেশ বাবুকে ভালোবাসতেন এবং ভালোবাসেন আর ওনাকে বিয়ে করতে চাইতেন, তাহলে কেন উনি রূপেশ বাবুর পোশাক পরে ওনাকে ফাঁসানোর চেষ্টা কেন করবেন? ইওর অনার, প্রত্যেকটা খুনির একটা উদ্দেশ্য থাকে। লিজা যদিও ভালোবাসার টানে রূপেশ বাবুকে ভালোবেসে ওনাকে বিয়ে করতে চাইতেন, কিন্তু লিজা ভালো করেই জানতেন যে রূপেশ বাবু রেণুকা দেবীর ভালোবাসার টানে আটকে পড়েছেন এবং ওনাকে বিয়ে করতে চান। তাহলে বিয়ের আগেই লিজা রেণুকাকে কেন হত্যা করেনি? জজ সাহেব, কমলেশ বাবু আপনাকে কিছু বলতে চান। আমি মহিলাকে দেখিনি, আমি একজন লোককেই দেখেছি। ইওর অনার, ওনার কথা কিভাবে এতটাই বিশ্বাস করা যায় যেখানে ওনার কথার এখনো পর্যন্ত কোনো শক্তপোক্ত প্রমাণ নেই? আমি দিব্যি খেয়ে বলছি যে আমি একজন লোককেই বাংলোর ভেতরে যেতে দেখেছিলাম। অবজেকশন ইওর অনার। কেডি বাবু আদালতে এইভাবে ইশারা করে কথা বলতে পারেন না। ইওর অনার, আমি কমলেশ বাবুকে শুধু এটা বলতে চাইছিলাম যে যখন উনি বলতে পারেন না, শুনতে পারেন না, তাহলে এতটা বিশ্বাসের সঙ্গে উনি কি করে বলছেন? উত্তরে উনি বললেন যে আমি ওই লোকটাকে হাত নাড়িয়ে কাউকে ইশারা করতে দেখেছিলাম। ওটা কোনো মহিলা ছিল না, ওইটা একজন লোকই কেডি ছিল। বাবু, চেষ্টা তো আপনার দারুণ ছিল, কিন্তু সরি, শুনেছেন আপনি, ও পুরুষই ছিল, মহিলা নয়। ইওর অনার, কুরেশি বাবু যদি আমার ভুলটা না ধরে সত্যটাকে একটু ধরার চেষ্টা করতেন, তাহলে সম্ভবত শুনতে পেতেন যেটা আমি শুনতে পেয়েছি কমলেশ বাবুর বক্তব্যে। কমলেশ বাবু বলেছেন যে উনি পুরুষ দেখেছেন, একজন ছেলেকে দেখেছেন, যে পুরুষ কাউকে ইশারা করছিলেন। ইওর অনার, প্রশ্ন এখন এটা, কি ইশারা করছিলেন? ইশারার সাহায্যে কি বলতে চাইছিলেন? তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এটা ইওর অনার, কাকে ইশারা করছিলেন? এটা স্পষ্ট ইওর অনার যে যখন আমরা কাউকে ইশারা করি তাহলে দ্বিতীয় কাউকে ইশারা করে থাকি, নিজেকে নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে খুনি দুজন? একদমই ঠিক কথা বলেছেন আপনি ইওর অনার। হত্যাকারী দুজন, একজন পুরুষ আর একজন মহিলা। বলছি কি এটা সত্যি? এটা বলুন। বলছি। ইওর অনার, অদ্ভুত ব্যাপার, ওই রকম ভরা দুপুরে কেউ মহিলাটিকে দেখতে পেল না। সেটা এই কারণে কুরেশি সাহেব যে ওই পুরুষ আর মহিলা দুজনে আলাদা আলাদা সময় ওই জায়গায় পৌঁছেছেন। প্রথমে মহিলা ভেতরে গিয়েছিলেন, আর যখন ওই পুরুষ ভেতরে যাচ্ছিলেন সেই সময় কমলেশবাবু ওনাকে দেখেছেন। সেই রকম ভাবে ইওর অনার,
সন্তোষ বাবুর সঙ্গে একজন পুরুষের ধাক্কা লাগে, কিন্তু ঘটনাস্থলে লেডিস পারফিউমের সুগন্ধ ছিল। মিস্টার পাঠক, তাহলে এটা কে করতে পারে? এখনই তো এটা বলা কঠিন, ইওর অনার, কিন্তু আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটা খুবই চালাকির সঙ্গে খেলা একটা গেম। দুজন সাক্ষীকে ঠিক যেভাবে হারিয়ে ফেলা হয়েছে, এটা একটা চিন্তা ভাবনা করা ষড়যন্ত্র, ইওর অনার। আর এই বিষয়টার গভীরে পৌঁছানোর জন্য আমি রূপেশ বাবুর ভাইপো অভয় আর তার স্ত্রী নম্রতাকে কিছু প্রশ্ন করতে চাইব। কেডি, তুমি এটা কি বলছো? রূপেশ বাবু, এরা দুজনের মধ্যে থাকতেই পারে না। এদের ওপরে আমার পুরো ভরসা রয়েছে। রূপেশ বাবু, আমাকে আমার কাজটা করতে দিন। ধন্যবাদ। অভয় বাবু, রূপেশ বাবুর ব্যবসায় আপনি ওনাকে সাহায্য করতেন। হ্যাঁ। এটা বলুন যে ঠিক কি কি দায়িত্ব উনি দিয়েছিলেন আপনাকে এই বিষয়ে। আমি শুধু সেটুকুই করি যেটুকু আঙ্কেল বলেন, তেমন কোনো বিশেষ দায়িত্ব নেই। আচ্ছা, আমার কি এইটা বলা ভুল হবে যে নিজের সন্তান না থাকার কারণে ইনি আপনাকে তার ছেলে হিসেবে দেখেন? না, এটা সত্যি। ইওর অনার, অভয় বাবুকে রূপেশ বাবু ভালোবাসেন, ওনাকে নিজের ছেলের মতো দেখেন। মানুষজন ভেবেছিলেন যে রূপেশ বাবুর পরে এই ব্যবসা শুধুমাত্র ব্যবসাই নয়, এই ব্যবসার সঙ্গে পুরো সম্পত্তি সবকিছুই রূপেশ বাবুর নামে হয়ে যাবে। রূপেশ বাবুরও এরকমই মনে হয়েছিল, কিন্তু রেণুকা দেবী বিবাহ বিচ্ছেদের সঙ্গে সঙ্গে যাবতীয় সম্পত্তির অর্ধেক ভাগ চান। তো এটা সম্ভব, ইওর অনার। রূপেশ বাবুর মনে হয় যে ধন সম্পত্তির ইনি অধিকারী, সেখান থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। সম্ভবত সেই কারণে অভয়বাবু আপনি রেণুকা দেবীকে এই রাস্তা থেকে সরিয়ে ফেলার, তাকে হত্যা করার পরিকল্পনাটা করেন। ইওর অনার, আমি রূপেশ বাবুকে অনেকদিন ধরেই চিনি। একটা সময় যখন আমাদের দুজনের দেখা হয়েছিল, তখন রূপেশ বাবু আমাকে বলেছিলেন যে জানি না আজকাল আমার ভাইপো অভয় কাদের সঙ্গে মেলামেশা করছে। খুব টেনশনে আছি আমি। রূপেশ, আমার তো ওই ছেলেটাকে বেশ বুঝদার মনে হয়। আর তুই তো বলছিলি যে ওর স্ত্রী নম্রতার সঙ্গে মিলে তোর ব্যবসাটা বেশ ভালোভাবেই চালাচ্ছে। হ্যাঁ, সেটা তো আছে। কখনো কখনো নিজের আলাদা বিজনেস শুরু করার কথাও বলে। কখনো কোনো রেস্টুরেন্ট করবে বলে, কখনো কোনো ফিল্মে টাকা লাগাবে। জানি না কে এইসব কথা ওর মাথার মধ্যে ঢোকাচ্ছে। হ্যাঁ রূপেশ, আমি বুঝতে পারছি তোর কথা। আমার মনে হয় না যে তোর এই বিষয়গুলো খুব গভীরভাবে নেওয়ার কোনো দরকার আছে। এই বয়সে মন একটু এদিক ওদিক হয়, মানুষজন বন্ধু বান্ধবের কথাও শুনে ফেলে। কিছুটা সময় অপেক্ষা করে দেখে নে। অয়বাবু, এরকমটা আমার বলাটা কি ভুল হবে যে রূপেশবাবু তো আপনাকে নিজের ছেলে হিসেবে দেখলেও আপনার নজর ছিল শুধু ওনার সম্পত্তির ওপর। আপনি ভেবেছিলেন যে রেণুকা দেবীকে মেরে ফেলে ওনাকে হত্যা করে আর ওই অভিযোগে যদি রূপেশবাবুকে ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে পুরো সম্পত্তি আপনার হয়ে যাবে, এই কারণে আপনি করলেন। কাকাবাবু, আপনার কি সত্যি এমন মনে হয়? না, কেন মনে হবে না? কেন মনে হবে না? তো এটা বলুন যে যখন হোটেলে আপনি দেখা করতে গেলেন আপনার কাকার সঙ্গে, হঠাৎই 1-1.5 ঘন্টার জন্য আপনার স্ত্রীর সঙ্গে আপনি ঠিক কোথায় চলে গিয়েছিলেন? বলুন বলুন, কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন? প্রায়শই অপরাধীদের কাছে উত্তর থাকে না। ইওর অনার, আমি পুরো আদালতকে মনে করিয়ে দিতে চাই যে সিভিউ হোটেল থেকে রূপেশবাবুর বাংলোটা 5 মিনিটের দূরত্বেই রয়েছে। রূপেশবাবু, আপনি আদালতকে বলুন যে ওই দিন কি কথাবার্তা হয়েছিল অভয়বাবুর সঙ্গে, আপনার কেন দেখা করতে এসেছিলেন? জানি না, ওই দিন হঠাৎ অভয়ের ফোন এসেছিল। ও আমাকে তাড়াতাড়ি হোটেল সি ভিউতে আসতে বলে। ওখানে পৌঁছাতে ও বলল একটা সুইট বুক করেছে, কোনো সেলিব্রেশন হওয়ার কথা ছিল, আর হঠাৎ ওর ফোন আসে আর ও চলে যায়। বুঝতে পারলাম না আপনি যে কোন 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 বিষয়ে এই সেলিব্রেশনের আয়োজন সেখানে ছিল? কি ছিল, কারোর জন্মদিন ছিল বা? না, এরকম তো কিছু ছিল না। হ্যাঁ, অভয় আর নম্রতা এখনো বাচ্চা, ওরা ছোট, যে কোনো ব্যাপারই ওরা পার্টি করতেই পারে, তো এতটা ভাবিনি আমি। আরে কি ব্যাপার, সব ঠিক আছে তো? এই হঠাৎ আমাকে এই হোটেলে ডাকলে কেন? কাকু, আপনার জন্য একটা ছোট সারপ্রাইজ আছে। কি অভয়, বলে দি? তুমি বলো না। কাকাবাবু, একটা খুশির খবর আছে, ব্যাস সেটাই আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আরে কি হয়েছে বলো। এখন না, এর জন্য একটু ওয়েট করতে হবে। কেন?
আপনি একটা কাজ করুন, আপনি এক কাপ কফি খান, আমরা একটু চট করে বাইরে থেকে ঘুরে আসছি। বাইরে? আরে ভাই, আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে। কাকা বাবু, তোমাকে আমার দিব্যি, তুমি কোথাও যাবে না। বাস আমি এই গেলাম আর এই এলাম, তুমি আমাদের আসা পর্যন্ত ওয়েট করো প্লিজ। আরে নম্রতা, আমাকে রেণুকার সঙ্গে দেখা করার জন্য বাংলোতে যেতে হবে। কাকা বাবু, আমি কিচ্ছু জানি না, আমরা ওনাকে এখানেই ডেকে নেব। বাস আমরা আসা পর্যন্ত একটু ওয়েট করো, আমরা এই গেলাম আর এই এলাম। চলো অভয়। চলো, ওকে কাকা বাবু, বাই। ওকে কাকা বাবু। ওকে। বিচিত্র বিষয়টা যে আপনি আর আপনার স্ত্রী নম্রতা রূপেশ বাবুকে তার নিজের বাংলোতে যেতে বাধা দিলেন, তার স্ত্রী রেণুকা দেবীর সঙ্গে দেখা করতে আটকালেন, আর তারপর আপনি আপনার স্ত্রী সমেত গায়েব হয়ে গেলেন। আর এই সময়ের মধ্যে এনার বাংলোর চাবি আর ওনার স্যুট নেওয়া আপনার কাছে খুব একটা কঠিন কাজ ছিল না? না কেডি স্যার, এটা ভুল কথা, আমরা কাকিমাকে মারিনি, বরং আমরা তো। নম্রতা, তুমি বসে পড়ো। অভয়, আমায় বলতে দাও, এসব ভুল। তুমি জজ সাহেবকে বলছো না কেন? আমি তো প্রথমেই বলেছিলাম তুমি সব সত্যি কথা বলো। আমি বলছি চুপ তুমি করো। চুপ করে থাকলেও আমি চুপ করে থাকবো না, আমি জজ সাহেবকে বলবো যে সত্যিটা কি। জজ সাহেব, আমরা একটা ছোট সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিলাম কাকিমার বাড়ি ফিরে আসার আনন্দে। কাকিমা রূপেশ কাকা থেকে কোনো সম্পত্তি নেওয়ার জন্য আসেননি, বরঞ্চ উনি তো সমস্ত ঝগড়াঝাটি মিটিয়ে নিয়ে বাড়ি আসতে চেয়েছিলেন। নম্রতা, এসব তুমি কি বলছো? অভয়, এটা কি সত্যি যে রেণু ফিরে আসতে চাইছিল? হ্যাঁ কাকা বাবু, তোমরা আমাকে বলোনি কেন? সেই জন্যই তো আমরা সুইট বুক করেছিলাম। রেণু কাকি ফোন করে নম্রতাকে বলেছিল যে উনি ফিরতে চান এখানে। জজ সাহেব, আমি আপনাকে সব কথা বলছি। দেখুন, আপনার যদি কিছু বলবার থাকে কাঠগড়া এসে বলুন। জজ সাহেব, বিগত 1 বছরে আমি আর রেণুকা কাকিমা খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। উনি আমার সঙ্গে নিজের সব কথা শেয়ার করতেন, কিছুই লুকাতেন না আমার থেকে। আর তারপর আপনাদের দুজনে ডিভোর্সের কথা হলো, আর সেই বিষয়টা আদালত অবধি পৌঁছে গেল। কাকিমা এসব একদমই চাইতেন না, উনি তোমার থেকে ডিভোর্স চাননি। উনি আমাকে নিজেই ফোন করে বলেছিলেন যে উনি এইসবে খুশি নন। আমি খুব বড় ভুল করে ফেলেছি নম্রতা, না চেয়েও আমাকে এইসবই করতে হলো। আমি রূপেশের সাথে এসব ঠিক করিনি। আমি এই কোর্ট কেস ফেরত নিতে চাই। মানে তুমি এই ডিভোর্স কেসটা ফেরত নিতে চাও? তুমি কাকার কাছে ফেরত আসতে চাও? ও মাই গড রেণুকা, ইটস সাচ আ গুড নিউজ। তুমি জানো না কাকু তোমাকে কতটা ভালোবাসে, উনি এসব জেনে কত খুশি হবেন। জানি আমি, আর আমি ওনাকে খুব ভালোবাসি। আমি ওনার সঙ্গে দেখা করে সবকিছু বলে দিতে চাই, আর ওনার থেকে ক্ষমাও চাইতে চাই। তাহলে আমি ওনাকে ফোন করি? না না, তুমি ফোন করো না, আমি করব, আর সামনাসামনি সব কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। আমরা খুব খুশি ছিলাম, আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্যই আপনাকে ফোন করে হোটেলে ডেকে থাকতে বলেছিলাম। আমরা বাকি বন্ধুদেরও ইনভাইট করতে চেয়েছিলাম, আর ভেবেছিলাম যে রেণু কাকিকেও ওখানে ডেকে নেব। হ্যালো, আরে দাদা, কেক কখন নিয়ে আসবেন আপনি? আচ্ছা শোনো, ওর মধ্যে 50টা রেড রোজের একটা বুকেও অ্যাড করে নিও। ওকে। হ্যালো মিস্টার কাপুর, কাকা বাবু আর কাকি নিজেদের মধ্যে সব ঝগড়া মিটিয়ে নিয়েছে, তো আমরা আজ সন্ধ্যেবেলা একটা পার্টি রেখেছি। আপনি প্লিজ আসবেন বৌদিকে নিয়ে, খুব তাড়াতাড়ি। আর তারপর এইসব হয়ে গেল। আপনি প্রথম থেকেই এত দুঃখী ছিলেন যে তাই আপনাকে এগুলো বলে আমরা আর বেশি দুঃখ দিতে চাইনি, তাই আমরা চুপ করেছিলাম। তাহলে ভাইপো একজন ছেলেই হলো কেডি সাহেব, না কোনো টাকার লোভ, না সম্পত্তির মোহ। এখন কি বলবেন মহাশয়? বলুন মিস্টার পাঠক, আপনি কি আরো কিছু জিজ্ঞেস করতে চাইছেন? এই সময় কিছু জিজ্ঞেস করতে চাই না ইওর অনার, কিন্তু হ্যাঁ, যতজন সাক্ষী রয়েছেন তাদের আরও একবার পরীক্ষা করে নেওয়ার সময় চাইছি। ঠিক আছে কেডি, আদালতের কার্য দুপুর 2:30টার পর পুনরায় শুরু করা হবে। কিছু বুঝতে পারছি না বলুন না, যতটাই এই কেসটাকে সরল করার চেষ্টা করছি ততটাই জটিল হয়ে যাচ্ছে এটা। স্যার, যদি নম্রতা আর অভয় নির্দোষ হয় তাহলে হতে পারে এই কাজটা কোনো বিজনেস রাইভাল করেছে। না রে, আমার মনে হয় না এরকমটা হতে পারে। এখানে যেই হোক না কেন,
রূপেশবাবু, অভয় আর নম্রতার কাছেরই কোনো ব্যক্তি, ওর নিকটাত্মীয় কেউ। নাহলে তুই ভাব, ওনার চাবি, ওনার কোট, ওনার বন্ধু পর্যন্ত কিভাবে পৌঁছতে পারেন সেই ব্যক্তি। স্যার কিন্তু নম্রতা আর অভয় বাদ দিয়ে ওনার কাছাকাছি আর কে আছে? দুজন ব্যক্তি আছে আমার মনে হয়, একজন পুরুষ, একজন মহিলা। তারপর রেণুকা দেবী যেটা নম্রতাকে বলেছিল যে আমি না চাইলেও এগুলো আমায় করতে হলো, এই বাক্যটার কি মানে হতে পারে? ইয়নার, এই কেসটাতে মিস্টার রূপেশ বাজাজ মূল অভিযুক্ত এই কারণেই কেননা ওনার কাছে রেণুকা দেবীকে হত্যা করার উদ্দেশ্য ছিল। তা হলো এটা যে ইনি ওনার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার চেষ্টা করছিলেন, কিন্তু আদালতে ওনার ভাইপো আনন্দ আর তার স্ত্রী নম্রতা যে বক্তব্য রাখল সেইটা অনুযায়ী এটা প্রমাণিত হয় যে রেণুকা দেবী ওনার কাছে ফিরে আসতে চাইছিলেন, ওনার সঙ্গে সম্পর্কটা আবার জুড়ে ফেলতে চাইছিলেন। তাহলে এতে আপনি কি প্রমাণ করতে চাইছেন কেডি বাবু? আপনি কুরেশি বাবু, যদি রূপেশ বাংলোর ভেতর গিয়ে থাকে তো সেখানে সম্পর্ক শুধরে নেওয়ার বিষয়, ধন সম্পত্তি ভাগ বাটোয়ারা করার বিষয়টা যদি না হতো তাহলে ঝগড়া হতো না। যাতে এটা প্রমাণিত হচ্ছে যে ওনার কাছে রেণুকা দেবীকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিলই না। অনার, এই বিষয়গুলোতে কিছুটা প্রমাণিত হচ্ছে যে বাজাজ বাবু তার স্ত্রীকে হত্যা করেননি। যদি ইনি তার স্ত্রীকে হত্যা করে না থাকেন তাহলে আসল হত্যাকারী কে? আনন্দ আর নম্রতা ছাড়া কে হতে পারে অনার? যারা জানতে পারে যে রেণুকা দেবী রূপেশ বাবুর কাছে ফিরে আসতে চাইছিলেন, তাদের সম্পর্ক জুড়ে ফেলতে চাইছিলেন, কে থাকতে পারে অনার যার রেণুকা দেবী ফিরে আসলে লোকসান হতে পারে? হতে পারে রেণুকা দেবীর কোনো পুরনো প্রেমিক, যে এটা চাইতো না যে রেণুকা দেবী আবার রূপেশ বাবুর কাছে ফিরে যাক। দয়া করে এটা বলুন কুরেশি বাবু যে ওই মহিলা যিনি ওই দিন বাংলোতে উপস্থিত ছিলেন, যাকে রেণুকা দেবী বলেছিলেন তুমি এরকমটা করতে পারো না, তিনি কে ছিলেন? অনার, এটা স্পষ্ট যে রেণুকা দেবী ওই মহিলাকে চিনতেন। অনার, আমার মনে হয় না যে এই কেসটা ততটাই সাধারণ যতটা আমরা ভাবছি এটাকে। যেরকমটা আমার মনে হচ্ছে যে এটা বিশাল একটা ষড়যন্ত্রের কিছুটা অংশ মাত্র। মিস্টার পাঠক, আপনি যা বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। অনার, আমি আদালতের সম্মুখে খবরের কাগজের কাটা কিছু টুকরো প্রকাশ করতে চাইব। যা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে অনার যে আমাদের দেশে এরকম কিছু ব্যাপার আছে যেখানে মহিলারা বিবাহ এরকম কিছু ধনী বিজনেসম্যানদের সঙ্গে করে থাকেন যাতে তাদেরকে ফাঁসাতে পারেন, বিবাহ বিচ্ছেদ করে ফেলার পরে তাদের সম্পত্তির অংশ, তাদের অর্থের অংশ পেতে পারেন। আপনি এটা বলতে চাইছেন যে কেডি বাবু যে রেণুকা রূপেশ বাবুকে টাকার জন্য ফাঁসিয়েছেন? এখন এই বিষয়টা তো রূপেশ বাবু স্বয়ংই আদালতে বলে ফেলেছেন কুরেশি বাবু। অনার, রেণুকা দেবী রূপেশ বাবুর সঙ্গে এই খেলাটা তো খেললেন, কিন্তু এই খেলায় উনি একা ছিলেন না। সম্ভবত কোনো এরকম চক্রের শিকার হয়েছিলেন রেণুকা দেবী, কিন্তু ঘটনাচক্রে উনি রূপেশ বাবুকে বাস্তবে ভালোবেসে ফেলেন আর উনি রূপেশ বাবুকে ঠকাতে অস্বীকার করে দেন। ষড়যন্ত্রকারীদের অন্যান্য মানুষজন তারা এটা বুঝতে পেরে যান যে যদি রেণুকা দেবী রূপেশ বাবুর কাছে ফিরে যান তো তাদের বড় লোকসান হয়ে যাবে, আর সম্ভবত এই বিষয়টাই রেণুকা দেবীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মিস্টার পাঠক, এটা অত্যন্ত জটিল কেস। এটা জানা অতি আবশ্যক যে এই লোকগুলি আসলে কারা। অনার, এই প্রশ্নগুলোর উত্তর তো রেণুকা দেবীর অতীত কিছু বিষয় থেকে পাওয়া যাবে। আমি লিসা দেবীকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। না না, বাস বাস বাস, ওখানে ঠিক আছে, ওপরে যাওয়ার কোনো দরকার নেই।
ইয়োর অনার, লিসা দেবী তো এখানে এসেই গিয়েছেন। এই কেসের সঙ্গে যুক্ত অন্যান্য লোকেদেরও আমি ডাকতে চাইবো এখানে, অভয়বাবু আর নম্রতা দেবী। আরে কেডি বাবু, এইটা আবার কোন নতুন নাটক? দেখতে থাকুন আগে আগে সত্যের এই খেলা। মিস্টার অভয় আর মিস নম্রতা, আপনারা দুজনের সামনে চলে আসুন। ইয়োর অনার, এই মামলাতে সন্তোষবাবু আর কমলেশবাবু তাদের নিজেদের বক্তব্য রেখেছেন, কিন্তু তাছাড়াও একটা তৃতীয় প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের কাছে রয়েছে, যার দিকে আমরা মনোযোগ দিইনি এখন। তৃতীয় সাক্ষী? আগে তৃতীয় সাক্ষী। সে আবার কি? ইয়োর অনার, সন্তোষবাবুর কুকুর। আমি ওকে আদালতে নিয়ে আসার অনুমতি চাইছি। মিস্টার পাঠক, কুকুর সাক্ষী দেবে? ইয়োর অনার, এটা কোনো সাধারণ ঘরোয়া কুকুর নয়। এটা এমন একটা কুকুর যেটার একজন অন্ধ মানুষের সমস্ত গতিবিধির ওপর নিয়ন্ত্রণ রাখার ট্রেনিং দেওয়া হয়েছে। ইয়োর অনার, ও দেখতেও পারে, শুকতেও পারে, আর নিজের মতো করে বলতেও পারে। দয়া করে আমাকে ওকে আদালতে ডেকে নিয়ে আসার অনুমতিটা দিন। ঠিক আছে, নিয়ে আসুন। ধন্যবাদ, নিয়ে যান ওকে। আপনারা দুজন বসুন। আপনি কাট করাই। ইয়োর অনার, মানুষ কখনো কখনো মানুষকে চিনতে ভুল করে ফেলে, কিন্তু একজন প্রাণী কখনো মিথ্যে কথা বলে না। লিসা দেবী যখন প্রথমবার এই আদালতে তার বক্তব্য রাখতে এসেছিলেন, সেই সময়ও এই কুকুরটা ওনাকে দেখে চিৎকার করে ওঠে। আমরা ওকে চিৎকার ভেবে থামিয়ে দিয়েছিলাম। আমরা ওর ডাকার কোনো রকম অর্থ খুঁজিনি, সেটা সংকেত ছিল লিসা দেবীর বিরুদ্ধে। কি লিসা দেবী? তো লিসা দেবী, সব মিলিয়ে এখনো পর্যন্ত গল্পটা অনেকটা এরকম। ওই যে আপনি গতবার আদালতে আপনার বক্তব্যে বলেছিলেন যে আপনি ভালোবেসে ফেলেছেন রূপেশ বাবুকে, সে গল্পটা মিথ্যা ছিল, সেরকম কিছু ছিলই না। আপনি জেনে শুনেই পরিকল্পনা করে রূপেশ বাবুর কাছে ওই চাকরিটা নেন সেক্রেটারি হিসেবে, আর তারপর ওনার বিশ্বাসটা জয় করার পর ওনার সঙ্গে রেণুকা দেবীর দেখা করিয়ে দেন। আর আপনার আর রেণুকা দেবীর একসঙ্গে থাকা আর ওনার আপনার বন্ধু হওয়ার ওই সমস্ত গল্প মিথ্যা ছিল। বাস্তবটা তো হলো এই যে রেণুকা দেবী এই খেলাটায় একটা অংশ ছিল মাত্র।
যেটার ব্যবহার আপনি করলেন ওনার সম্পত্তি পাওয়ার জন্য। আর যখন আপনি জানতে পারলেন যে এই খেলাটা খেলতে খেলতে রেণুকা দেবী বাস্তবেই ভালোবাসতে শুরু করে দিয়েছেন রূপেশবাবুকে, আর ওনাকে সমস্ত কিছু বলতে যাচ্ছিলেন, ওনাকে ঠকাতে উনি অস্বীকার করছিলেন, তখন ভয়ের কারণে আর ক্ষতি হয়ে যাওয়ার ভয়ে আপনি রেণুকা দেবীকে হত্যা করলেন। অনার, আমি গতবারের শুনানিতে আমার বক্তব্যে এটা বলেছিলাম যে রিসা দেবী কোনো এক মুহূর্তের জন্যেও রূপেশবাবুর সঙ্গ ছাড়তেন না। ওনার ক্যাবিনেই ওনার টেবিল ছিল, এই অবস্থায় ওনার ঘর অবধি পৌঁছানো, বাংলোর চাবি, ওনার স্যুট, ওনার বন্দুক ইত্যাদি ইত্যাদি পাওয়া রিসা দেবীর কাছে কঠিন নয়। 1 মিনিট কেডি সাহেব, আপনি বলেছিলেন এই খেলাতে একজন নয় 2 জন খেলোয়াড় আছে। আপনার কথা অনুযায়ী যদি লিজা রেণুকাকে মারে, তাহলে ওই দ্বিতীয় জন কে ছিল, সেই মানুষটা যাকে কমলেশ দেখেছিল? প্লিজ। আরে গতবারের শুনানিতেও এই বিষয়টার একটা ইঙ্গিত সন্তোষবাবুর কুকুর দিয়ে দিয়েছিল, মনে নেই আপনার? অনার, আমি রূপেশবাবুর অফিস বয় ময়ূরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। তো ময়ূরবাবু, এটা বলুন যে আপনি আর লিসা এই কোম্পানিতে একই সময়ে এসেছিলেন, চাকরিটা একই সঙ্গে পেয়েছিলেন সেই সময়ই। তো এই কোম্পানির যে এই রস্টার আছে সেটা কে করত? আর আপনাদের দুজনের ফোনের তালিকা দেখুন, মিথ্যা কথা বলবেন না, জজ সাহেবের টেবিলের ওপর রিপোর্ট রাখা আছে। আপনাদের দুজনের এই দূরভাষ যন্ত্রের তালিকা বলছে যে আপনি আর লিজা খুবই কথাবার্তা বলতেন, করতেন না? ইওর অনার, বাস্তবে ওনার নাম ময়ূর নয়, ওনার নাম অ্যান্টনি ডিসুজা। আর ইনি একজন MBA, সেই কারণেই তো আমি ভাবছি একজন MBA যার ব্যবসায় এতটাই জ্ঞান রয়েছে, সে কোনো কোম্পানিতে একজন সামান্য পিয়নের কাজ কেন করবেন? আসলে এটা এনাদের খেলা ছিল ইওর অনার, আগেও অনেক কোম্পানিতে এরা এরকমটা করেছিলেন। এইবার রূপেশবাবুর সঙ্গে এই খেলাটা খেললেন। যখন ইনি জানতে পারলেন যে রেণুকা দেবী যেটা ইনি চাইছিলেন সেরকমটা করতে চাইতেন না, তখন রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ইনি রেণুকা দেবীকে খুন করে ফেললেন। মডের বাংলাতে চলে আসো 3টে সাড়ে 3টে সময়। না, তুমি এরকম করতে পারো না। না, তুমি এরকম করতে পারো না। তুমি এরকম করতে পারো না। রূপেশবাবুর কোট পরে গিয়েছিলেন, কিন্তু চশমাটা বদলাতে ভুলে গিয়েছিলেন। ওই চশমাটা যেটা সন্তোষবাবুর হাতে পড়ে যায়, আর রিসা দেবী ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে আপনারা দুজন এই হত্যাটা করেন। আমার মনে হয় না যে আপনার চোখে এই জল দেখে মহামান্য বিচারক প্রভাবিত হবেন আর আপনার এই সাজা কিছুটা হলেও কমাবেন। চলুন, আপনি যদি এই গল্পটাকে স্বীকার করে নেন তো হতে পারে যে আদালতকে এটা বলুন যে আপনি হত্যাটা তো করলেন ঠিক, কিন্তু রূপেশবাবুকে এখানে কেন ফাঁসিয়ে দিলেন এই দোষে? রেণুকা চলে গেলে আমি জানতাম যে সম্পত্তি আমি পাবো না। কোর্টের কার্যকলাপ থেকে বাঁচতে চেয়েছিলাম, এই জন্য আমি স্যারকে ফাঁসিয়েছি। আমি পুরোপুরি জানতাম যে স্যার ফেঁসে যাবেন, আর আমি এখান থেকে অনেক দূরে। দ্য ডিফেন্স রেটস। সমস্ত সাক্ষ্য এবং যাবতীয় প্রমাণাদি বিচার করে এই আদালত
একটি হত্যা আর প্রতারণার এত বড় একটা ষড়যন্ত্র তৈরি করার জন্য লিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে, আর অ্যান্টনি ডিসুজা ওরফে ময়ূরকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দিচ্ছে, আর মিস্টার রূপেশ বাজাজকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কুরশিবাবু, মামলাতে আপনার আর একটা জিত। বিয়ে হয়ে গেছে আপনার? চেষ্টা করে যাচ্ছি। বলার অর্থ হলো এটা যে বিয়ে করবার আগে এটা নিশ্চিত হয়ে নেবেন যে আপনার হবু স্ত্রী আপনাকে ভালোবাসেন না আপনার সম্পত্তিকে। কি দাদা, তাই না?